হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। আমাদের ডিজিটাল এডুকেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার। যেরকমটা আমি তোমাদের বলেছিলাম যে ক্লাস 11-এর সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের পার্ট করে সবগুলো ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তো ঠিক সেরকমই এবছরে যে সমস্ত ভাই বোনেরা তোমরা ক্লাস 11-এ জিওগ্রাফি নিয়েছো তাদের কিন্তু প্রথম থেকেই এই ক্লাসগুলো দেখার দরকার রয়েছে, কারণ এবারে যে ভূগোল রয়েছে সেটা একটু অন্যরকম। আগের থেকে অনেক কিছু নতুন জিনিস তোমরা জানবে। আগের মতো যেগুলো তোমরা খুব শর্ট বিষয়, খুব সিম্পল বিষয়গুলো জেনেছিলে, এবার কিছুটা জটিল বিষয় কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। তো সেই জন্য প্রথম থেকে ক্লাসগুলোকে ভালো করে দেখো, বোঝো, এবং যেহেতু এবার ফার্স্ট সেমিস্টারে সবগুলোই তোমাদের এমসিকিউ হতে চলেছে, তো সেই জন্য বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। না হলে পরে এমসিকিউ এর তোমরা সব কিছু কিন্তু সঠিক উত্তর দিয়ে আসতে পারবে না। সেই জন্য ক্লাসগুলোকে মনোযোগ সহকারে দেখো এবং দেখতে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ার। দেখো, আজকে তোমাদের ফার্স্ট ক্লাসে ভূগোলের ফার্স্ট চ্যাপ্টারে যে রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে বিষয় হিসেবে ভূগোল কি, আমরা কেনই বা ভূগোল পড়ি, ভূগোলের মধ্যে কি কি রয়েছে, এর কতগুলি শাখা, হ্যাঁ ঠিক আছে, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি, কি কারণে কোথা থেকে ভূগোলের সৃষ্টি হলো, এর মধ্যে কি কি বিষয় রয়েছে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু পেয়ে যাবে। এতদিন যাবৎ তোমরা যখন ভূগোল পড়েছিলে সেই ক্লাস 7 থেকে, তখন কখনোই কোনোদিনও কিন্তু তোমাদের কাছে এই প্রশ্নটা হয়তো আসেনি, বা তোমাদের মনে এই প্রশ্নটা জাগেনি যে ভূগোল বিষয়টা আসলে কি, কোথা থেকে এর সৃষ্টি। ঠিক আছে, তো এবার ক্লাস 11-এ এসে তোমাদের কাছে এই যে ভূগোল বিষয়টা, এর কিন্তু একটা তোমাদের কাছে ছবি, একটা সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু প্রথম চ্যাপ্টারেই দেওয়া আছে যে ভূগোল তোমরা কেন পড়ছো, কি আছে এর মধ্যে, এর আলোচনার বিষয়বস্তুই বা কী, এর লক্ষ্য উদ্দেশ্যই বা কী, এর আলোচনার মধ্যে কি কি সীমাবদ্ধতা আছে, কি কি বিষয় এর মধ্যে আলোচনার মধ্যে রয়েছে, এবং ভবিষ্যতে কি কি বিষয় আলোচিত হতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের প্রথম চ্যাপ্টারে দেওয়া রয়েছে সুন্দর করে। তো একে একে দেখে নাও, তোমরা বুঝে নাও সুন্দর করে। দেখো, প্রথমেই রয়েছে তোমাদের কি বিষয় হিসেবে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। এর ভূমিকাতে আমরা কি পড়তে পারি যে ভূগোল কি আসলে, ভূগোল আসলে কি সমাজ বিজ্ঞানের সোসিওলজির একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কি দুটো জিনিস, প্রকৃতি এবং মানুষ। ভূগোলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যাদেরকে নিয়ে ভূগোলের আলোচনা, সেটা হলো কি প্রকৃতি এবং মানুষ। ভূগোলবিদ ডিকিনসনের মতে, ভূগোলবিদ ডিকিনসন, ঠিক আছে, একজন বিদেশি ভূগোলবিদ, তার মধ্যে প্রায় 2000-এরও বেশি বছর আগে সময় থেকে কি জ্ঞান চর্চার বিষয় হিসেবে ভূগোলকে কিন্তু আলোচিত হয়ে আছে, শাস্ত্র হিসেবে ভূগোল কিন্তু এর কিন্তু আলোচনার শুরু হয়ে গেছে 2000 বছর আগে, তারও বেশি সময় আগে। এবার দেখো, একটু ভূগোলের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি যে কোথা থেকে এই সাবজেক্টটার আলোচনা বা পড়াশোনা এর প্রথম কোথায় শুরু হলো। দেখো, 1818 সালে সর্বপ্রথম কোথায়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয়, এক ডাকে পৃথিবীর সমস্ত দেশের মানুষ কিন্তু চিনে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্স্ট ভূগোল চর্চা শুরু হলো। সালটা কত, 1818 সাল, ইম্পর্টেন্ট। এবার 1927 সালে কি হলো, এশিয়া তথা ভারতে প্রথম কিন্তু, এশিয়ার মধ্যে ভারতেই প্রথম কিন্তু ভূগোল চর্চা কিন্তু শুরু হলো। সেটা আবার কোথায়, দেখো না কোথায় সেটা, এই যে ছবি দিয়েছি তোমাদের পিপিটির মধ্যে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে 1927 সালে প্রথম কিন্তু এশিয়ার মধ্যে প্রথম ভারতে কিন্তু ভূগোল চর্চা শুরু হলো। ঠিক আছে, তারপর অনেক বছর কেটে গেল, তারপর 1941 সালে ভারতের মধ্যে, দেখো লক্ষ্য করার বিষয়, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হলো। সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাদের কলকাতার যে বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডক্টর এই যে শিবপ্রসাদ, ওনার হাত ধরে কিন্তু ভূগোল যে ডিসিপ্লিন বা ভূগোল যে ডিপার্টমেন্ট, ঠিক আছে, ভূগোল বিভাগ কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে প্রথম কিন্তু শুরু হলো। সালটা কত, 1941 সাল। কার হাত ধরে আসলো, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের হাত ধরে। এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এবার দেখে নাও
বিষয় হিসাবে শাস্ত্র বা বিষয় হিসেবে ভূগোলটা কি আসলে? প্রথমে এর পড়তে হবে কি, জিওগ্রাফি শব্দটা কোনো বাংলা শব্দ নয়, ভূগোল শব্দটাও সরাসরি কোনো বাংলা শব্দ মানে দাঁড়ায় না এর। তো প্রথমে এর শব্দটার অর্থ আমরা বিচার করি কি রয়েছে। এর অর্থ দেখো, জিওগ্রাফি শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, যেটা কি জিই, যার অর্থ হচ্ছে গ্রাফোস, জিই এবং গ্রাফোসের মিলনে সৃষ্টি হয়েছে দুটো শব্দ, জিই এবং গ্রাফোস, যেখানে জিই এর অর্থ হলো জিও, আর জিও মানে পৃথিবী, এবং গ্রাফোস এর অর্থ হলো বর্ণনা, যেটা গ্রাফি থেকে এসেছে, গ্রাফোস। অর্থাৎ একসঙ্গে করলে কি হচ্ছে, জিওগ্রাফি কথাটার অর্থ দাঁড়াচ্ছে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ ভূগোল বললে কি বোঝাচ্ছে, পৃথিবীর বর্ণনা। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আবার একটা, প্রাচীন ভারতে, আমাদের যে প্রাচীন ভারত ছিল সেখানে মহান শাস্ত্রবিদ বরাহমিহির তার বিখ্যাত গ্রন্থ সূর্য সিদ্ধান্ত গ্রন্থে কিন্তু প্রথম ভূগোল শব্দটার ব্যবহার করেছিলেন। এই লাইনটা ইম্পর্টেন্ট। প্রাচীন ভারতে বরাহমিহিরের কোন গ্রন্থে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থে প্রথম ভূগোল শব্দটার ব্যবহার হলো। এবার কি, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস, যার জন্ম সাল 276 থেকে খ্রিস্টপূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের 276 বছর আগে কি তার জন্ম, তিনি কি করলেন, 234 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম কিন্তু জিওগ্রাফি শব্দটার কিন্তু ব্যবহার করলেন। বাংলায় যেটাকে আমরা কি বলি, বাংলায় যেটাকে আমরা ভূগোল বলি, অর্থাৎ সেই জিওগ্রাফি শব্দটার ব্যবহার কিন্তু আজকে নয়, যীশু খ্রিস্টের জন্মের 234 বছর আগে। তখন কে প্রথম ভূগোল শব্দটা ব্যবহার করলেন, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো তোমাদের জানার জন্য ভূগোল বিষয়টা যে কত সুন্দর সেটা বোঝার জন্য কিন্তু এখানে আমি সাইডে অনেকগুলো ছবি রেখেছি, যেগুলো এবার তোমাদের একে একে কিন্তু সবগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু ধীরে ধীরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমে, ফোর্থ সেমে কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, দেখো এবার চলে আসলো যে ভূগোলের অর্থ তো বুঝলাম, তাহলে ভূগোলের একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকবে যে ভূগোল কি বা ভূগোল কাকে বলে। এর উত্তরে কি বলবে তোমরা? ঠিক আছে, দেখে নাও। এবার এই ভূগোলের সংজ্ঞা কিন্তু যুগে যুগে কিন্তু পরিবর্তন হয়েছে, যুগে যুগে আপডেট হয়েছে। যেরকম একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আমাদের ফোনে আপডেট চলে আসে, আপডেট ভার্সন, সেরকমই ওল্ড ভার্সন, তারপরে ধীরে ধীরে নিউ ভার্সনের দিকে আমরা যাব। কিভাবে ভূগোলের সংজ্ঞাটা আপডেট হয়েছে দেখে নাও। প্রাচীন যুগে ভূগোলের সংজ্ঞায় যদি আমরা দেখি, তাহলে প্রাচীন যুগের অন্যতম ভূগোলবিদ বলি বা দার্শনিক বলি, যাদের দর্শন বিষয়টা রয়েছে, তারা আবার এই নাম দর্শনেও পড়বে, এরাটোস্থেনিস। এই ছবি দেখতে পাচ্ছ তোমরা, এরাটোস্থেনিস কিন্তু ভূগোলের, যেহেতু ভূগোল শব্দটা প্রথম ব্যবহার করলেন, তাহলে তিনি একটা সংজ্ঞা দেবেন না, একটা খুবই সাধারণ একটা সংজ্ঞা দেবেন। তার মতে ভূগোল হলো কি, ভূগোল হলো মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা। ভূগোল আমরা তাকেই বলবো যেখানে মানুষের আবাসস্থল, এই যে পৃথিবী, সেই পৃথিবীর বর্ণনা হলো কি ভূগোল। এটা কি বললেন, এরাটোস্থেনিস। এবার ক্লডিয়াস টলেমি আরেকজন দার্শনিক, তার মতে ভূগোল কি, তার মতে ভূগোল হলো সেই বিষয়, মহান বিষয় বলেছেন তিনি, ভূগোল হলো সেই মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর একটা ঝলক দেখায়। এই যে মহাবিশ্ব, গোটা ইউনিভার্সের মধ্যে, তার মধ্যে পৃথিবী বলে যে একটা গ্রহ আছে, তার যে রূপ, তার যে বর্ণনা, তার ডিটেলস বর্ণনা কিন্তু একমাত্র ভূগোলেই পাওয়া যায়। এটা কি সুন্দর একটা সংজ্ঞা দিলেন ক্লডিয়াস টলেমি বললেন। এবার স্ট্র্যাবো, এই যে টলেমির ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে, ইনি হলেন স্ট্র্যাবো। স্ট্র্যাবো কি বললেন, স্ট্র্যাবোর মতে পৃথিবীর বৈশিষ্ট্যের বর্ণনা সমেত পৃথিবীর জল এবং স্থলের সকল জীব সম্পর্কে বর্ণনা হলো ভূগোল। এবার তিনি দেখো ধীরে ধীরে কিন্তু ভূগোলের সংজ্ঞাটা কিন্তু আপডেট হচ্ছে। তিনি বললেন কি, তার সঙ্গে যুক্ত করে দিলেন পৃথিবীর জল এবং স্থলভাগে যত সমস্ত জীব আছে তাদের সম্পর্কে বর্ণনাই হলো কি ভূগোল। ঠিক আছে, এইগুলো ভূগোলের সংজ্ঞা কোথায়, প্রাচীন যুগে। এবার চলে আসো মধ্যযুগে। মধ্যযুগে এবার দেখো দার্শনিকদের কিছু পরিবর্তন হলো। মধ্যযুগের যে দার্শনিকরা, তারা কি বললেন, ভ্যারেনিয়াস মহান দার্শনিক ভূগোলে, এই ভ্যারেনিয়াস কি বললেন দেখো 1622 খ্রিস্টাব্দে, তার মতে ভূগোল হলো, দেখো এবার সংজ্ঞাগুলো একটু ধীরে ধীরে বড় হতে থাকবে। দেখো, ভূগোল মিশ্র গণিতের একটি অংশ যা পৃথিবীর অবয়ব অর্থাৎ আকার, স্থান, বিশালতা, গতি, বৈচিত্র্য প্রভৃতির গুণগত ভিন্নতার উপর নির্ভর করে ব্যাখ্যা করে। ঠিক আছে, এবার কান্ট কি বললেন,
দেখো এদিকে রয়েছেন একজন ভূগোলবিদ কান্ট। কান্ট বললেন কি, যে পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যের বর্ণনা হলো ভূগোল। ভূগোল ঘটনা এবং সম্পর্ককে বিশ্লেষিত, ভূগোলে ঘটনা এবং তার সম্পর্ক বিশ্লেষিত হয়। ঠিক আছে, এবার চলে আসো আধুনিক যুগে। দেখো আধুনিক যুগে, মডার্ন যুগে ভূগোলের সংজ্ঞাটা কীরকম হলো। আধুনিক যুগে কার্ল রিটার একজন ভূগোলবিদ, তিনি কি বললেন, তার মতে ভূগোল হলো কি বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, তার বৈশিষ্ট্য ও সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে। পৃথিবীর যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমরা চোখ দিয়ে দেখছি, অনুধাবন করছি, তাদের মধ্যে তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে সম্পর্ক, সেটাকে স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান খোঁজে। হামবল্ট কি বললেন, 1807 সালে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীর সকল বিষয়ের সমীক্ষা ও এখানে একটা ভুল প্রিন্টিং চলে এসেছে। ঠিক আছে, সকল বিষয়ের সমীক্ষা করা হয়, যেখানে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত সেই বিজ্ঞান যেখানে পৃথিবীর সকল বিষয়ের সমীক্ষাটা করা হয়। ঠিক আছে, আলেকজান্ডার ভন হামবল্টের ছবি দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পেলে সমস্ত দার্শনিকদের ছবি তোমাদের চেনার জন্য রেখে দিয়েছি আমি। এবারে দেখো আস্তে আস্তে ভূগোলের আলোচনার দিকে ঢুকি। সংজ্ঞা হয়ে গেল, অর্থ বুঝলাম, সংজ্ঞা পড়লাম। এবারে চলে আসো কোথায়, যে ভূগোল শাস্ত্রের মূল আলোচ্য বিষয় বা এর পরিধি বা স্কোপ কি রয়েছে। ঠিক আছে, ভূগোল শাস্ত্রের আলোচ্য বিষয়গুলির মধ্যে প্রধান বিষয় হলো কি তিনটি। একটা হলো ভৌগোলিক অবস্থান নির্ণয়, আঞ্চলিক পৃথকীকরণ, মানুষ এবং প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। খুব ভালো করে মনে রাখতে হবে যে ভৌগোলিক অবস্থান নির্ণয় বলতে কি বুঝি। এবার দেখো এই তিনটে পয়েন্টকে খুব ভালো করে মনে রাখবে। ভূগোলে কোনো স্থানের প্রকৃত অবস্থান নির্ণয় করা হলো ওই স্থানের কিভাবে, অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে, যেটার ব্যবহার কিন্তু ভূগোলেই রয়েছে, অন্য কোনো বিষয় কিন্তু নেই। ঠিক আছে, তাহলে প্রকৃত একটা অবস্থান জানা কিন্তু বা নির্ণয় করা ভূগোলের কাজ। এছাড়া আমরা যেটা ব্যবহার করি আপেক্ষিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রেও ভূগোলের উপাদানগুলোকে কিন্তু একটা ইম্পর্টেন্স রাখে। আপেক্ষিক অবস্থান কি, যেরকম হয়তো তোমরা তোমাদের নিজেদের বাড়ির ঠিকানা কীভাবে দাও, যে পার্শ্ববর্তী কোনো স্কুল বা কোনো কলেজ বা কোনো বাজার বা কোনো গুরুত্বপূর্ণ একটা মন্দির বা মসজিদ, ঠিক আছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, তার সাপেক্ষে ঠিকানা দেওয়া হয়ে যায় যে ওই বাড়িটার বা ওই শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলের আমাদের উত্তর দিকের, দক্ষিণ দিকে বা তার পাশে। ঠিক আছে, কোনো একটা ল্যান্ডমার্ককে ইউজ করা হয়। এছাড়াও হতে পারে কোনো একটা বড় পুকুর আছে, ল্যান্ডমার্ক যেটাকে বলা আছে, বড় কোনো পুকুর, ঠিক আছে, কোনো গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ হতে পারে। ঠিক আছে, এইভাবে তার সাপেক্ষে বর্ণনা দেওয়া হয়, এটাকে বলা হয় কি আপেক্ষিক অবস্থান। তো সেক্ষেত্রেও কি ভৌগোলিক উপাদানেরকে লক্ষ্য রাখা হচ্ছে, তাই না? কোনো বড় গাছ হতে পারে, প্রাচীন কোনো। এবার দেখো আঞ্চলিক পৃথকীকরণ, এটাও কিন্তু ভূগোলের একটা গুরুত্বপূর্ণ আলোচনার পরিধি। মানে আঞ্চলিক পৃথকীকরণটা ভূগোলে করা হয় কীভাবে, ভৌগোলিক বৈশিষ্ট্যের সমতা লক্ষ্য করে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশকে অঞ্চলে ভাগ করে তাদের পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা এবং অনুশীলন করা হয়। অর্থাৎ পৃথিবীর মধ্যে দেখো ভৌগোলিক এলাকার দিক থেকে কত ধরনের ভৌগোলিক এলাকা আছে, সেই এলাকাগুলির মধ্যে একটা কি সামঞ্জস্যতা লক্ষ্য করে গোটা পৃথিবীকে পার্ট করে ভাগ করা যায়। বা যে সমস্ত এলাকাগুলির মধ্যে মিল রয়েছে তাদেরকে সবাইকে মিলে একটা নির্দিষ্ট আলোচনার মধ্যে রাখা যায়। অর্থাৎ পৃথিবীকে যেরকম ধরনের নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, ঠিক আছে, এভাবে ভাগ করা যায়। আবার পৃথিবীর যে সমস্ত অঞ্চলে একই ধরনের জলবায়ু দেখা যায় তাদেরকে একসঙ্গে করা যায়। তাহলে আঞ্চলিক পৃথকীকরণ ভূপ্রকৃতি এবং বা অন্যান্য কোনো ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অঞ্চল হিসেবে পৃথকীকরণ, বা যে সমস্ত অঞ্চলে একই ধরনের সিমিলারিটিস দেখা যাচ্ছে তাদেরকে একসঙ্গে নিয়ে একটা অঞ্চলে প্রকাশ করা, এটাকে বলা হচ্ছে কি আঞ্চলিক পৃথকীকরণ, যেটা একমাত্র ভূগোলেই করা হয়। ঠিক আছে, অঞ্চল হিসেবে আলোচনাকে পৃথিবীকে একটা। এবার দেখো মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ, এটাও কিন্তু ভূগোলের আলোচনার পরিধির অন্যতম একটা জায়গা। মানুষ এবং প্রকৃতির যে সম্পর্ক, জটিল সম্পর্ক, যেটা হচ্ছে ভৌগোলিক এলাকা, অঞ্চল, জলবায়ু, মাটি, এর ধরন অনুসারে কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমরা পড়ার সময় আরও ডিটেলসে পড়বো। যেরকম হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, যেরকম দেখো একটা শীতল অঞ্চলের বা উষ্ণ অঞ্চলের, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চল যেমন আফ্রিকার দেখো, মরুভূমি অঞ্চলের দেখো, সেখানকার অধিবাসীদের, সেখানকার মানুষের সঙ্গে প্রকৃতির কিন্তু সম্পর্কগুলো কিন্তু জলবায়ু বা স্থানভেদে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের খাদ্যাভ্যাস,
রীতিনীতি, ঠিক আছে, তাদের সাজ পোশাক সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাদের চেহারারও এবং গঠনের উচ্চতার সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। সেই যে সম্পর্ক সেটাকেই বিশ্লেষণ করে করা হচ্ছে কি ভূগোলের আলোচনার পরিধি, যেখানে আলোচনার পরিধিতে মূল যে উপাদান দুটা প্রথমেই সংজ্ঞাতেই বলা হয়েছে কিন্তু ভূগোলের অর্থতে, যে প্রকৃতি এবং মানুষ। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোথাও কোথাও কি হয়, মানুষের কার্যাবলী প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, আবার কোথাও কোথাও কি করে মানুষ প্রকৃতিকে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যেটাকে বলা হয় নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ। এবং এরপরে আরও একটা বিষয় রয়েছে যেটাকে বলা হয় কি নব্য নিয়ন্ত্রণবাদ। তো এগুলো তোমাদের সিলেবাসে এখনই নেই, ঠিক আছে, এগুলো সম্পর্কে আলোচনা করলে আরও আলোচনাটা দীর্ঘায়িত হবে। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটাকে নিয়ে আলাদা করে টপিক নিয়ে আসবো। এবার দেখো এখানে নেচার অ্যান্ড স্কোপ অফ জিওগ্রাফি সবগুলোকে একসঙ্গে রাখা হয়েছে, ঠিক আছে, এরকম একটা মাইন্ড ম্যাপ করে। ওকে, চলো দেখে নিই এবার ভূগোলের প্রকৃতিটা আমরা জেনে নিই। নেচার অফ জিওগ্রাফি, ভূগোলের নেচার বা প্রকৃতিটা কীরকম, ভূগোল বিষয়টা কীরকম, এর প্রকৃতি। ঠিক আছে, দেখো প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ করা। তো প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে যার অন্তর্গত কি ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, এই যে চারটা প্রাকৃতিক বিজ্ঞানের শাখা কি কি, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা, এদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে দেখো সমস্ত বিজ্ঞানের বিষয় নিয়ে কিন্তু ভূগোলের আলোচনা, এখানে কিন্তু কোনো কল্পনার কিন্তু কোনো জায়গায় নেই। ঠিক আছে, সাংস্কৃতিক পরিবেশের তথা সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়, যার মধ্যে পড়ে কি অর্থনীতি, সমাজতত্ত্ব, জনসংখ্যা প্রভৃতি বিষয়ের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক, ইন্টার রিলেশনশিপ কিন্তু বিশ্লেষণ করে। এটাই হচ্ছে ভূগোলের আলোচ্য সূচির অন্তর্গত, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের মধ্যে সম্পর্ক, ইন্টার রিলেশনশিপ। ঠিক আছে, সাংশ্লেষিক ভূগোল বিষয়টা কীরকম, ভূগোল বিষয়টা হলো সাংশ্লেষিক বিষয়, এর মধ্যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বা সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়, ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করাই কিন্তু এর আলোচনার মূল বিষয়। অর্থাৎ তাদের মধ্যে দুটো উপাদানের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটাকে বিশ্লেষণ করে, সেই জন্য একে বলা হচ্ছে কি সাংশ্লেষিক বিষয়। তাদের মধ্যে কানেকশন, অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে প্রাকৃতিক যেমন ভূতত্ত্বের সঙ্গে প্রাণীবিদ্যা বা উদ্ভিদবিদ্যার যে একটা সম্পর্ক আছে, সেগুলোর আলোচনা কিন্তু ভূগোলেই পাওয়া যায়। এই যে বিষয়গুলো, যে প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের চারটা করে যে 8টা বিষয় রয়েছে, তাদের মধ্যে কানেকশন কিন্তু তৈরি করে ভূগোল। ঠিক আছে, সেজন্য একে সাংশ্লেষিক বিষয় বলা হচ্ছে। এর প্রকৃতিটা কীরকম, সাংশ্লেষিক, অর্থাৎ সংশ্লেষ করে। 3 নম্বর কি অন্তরা অনুশাসনিক বিষয়, এই শাস্ত্র কি করে, ভূগোল কি করে প্রকৃতি এবং মানুষের সাথে সম্পর্কিত, প্রাকৃতিক বিজ্ঞান, মানবীয় বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানকে যুক্ত করে শাস্ত্রটিকে আবার কি বলা হয়, অন্তরা অনুশাসনিক শাস্ত্রও বলা হয়ে থাকে। গতিশীল বিজ্ঞান, ভূগোলের আলোচনার বিষয়গুলি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত এর সঙ্গে নতুন নতুন বিষয়, নতুন নতুন আলোচনার জিনিস কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। যত ভৌগোলিকদের আলোচনা, যত এদের চিন্তাভাবনা বিকশিত হচ্ছে, তত কিন্তু এর মধ্যে নতুন নতুন সফটওয়্যার বলতে পারো ইনস্টল হয়ে যাচ্ছে, যুক্ত হতেই যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে। সেই জন্য কি বলা হচ্ছে কি গতিশীল বিজ্ঞান। ঠিক আছে, ভূগোল সবসময় আপডেট হতে থাকে, যার জন্য গতিশীল বিজ্ঞান বলা হয়। সকল বিজ্ঞানের জননী, ভূগোলের আলোচনার পরিধির মধ্যে কি থাকে, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিজ্ঞান, জ্যোতির্বিদ্যার মতো 4টা প্রাকৃতিক বিজ্ঞানের মূল বিষয়, এবং রাশিবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, জনসংখ্যা বিদ্যার মতো 8টা সমাজবিজ্ঞানের বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সেই জন্য কি বলা যায় সংক্ষেপে, একে সমস্ত বিজ্ঞানের কিন্তু জননী বলা যায়। ঠিক আছে, সমস্ত বিজ্ঞানের জননী। এবার দেখো ভূগোল যে পড়বো আমরা, এর কি কি এইমস অ্যান্ড অবজেক্টিভস রয়েছে, অর্থাৎ এর লক্ষ্য বা কি, এর উদ্দেশ্যই বা কি, কেন ভূগোল পড়ানো হচ্ছে, কি দরকার পড়ার। দেখো এর লক্ষ্য বা এইমস বা অবজেক্টিভস যদি আমরা চিন্তা করি, তাহলে খুব সহজেই আমরা প্রথম থেকে এক এক করে একটু পয়েন্ট ব্যাখ্যা করি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। পৃথিবীর প্রাকৃতিক এবং মানবীয় বিষয়গুলি সম্পর্কে জ্ঞান লাভ,
দেখো পৃথিবীতে যতগুলো প্রাকৃতিক বিষয় রয়েছে, তোমরা বিভিন্ন ভূমিরূপ পড়েছো ক্লাস 10-এ, ঠিক আছে, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা পড়েছো, তারপর প্রাকৃতিক দুর্ঘটনাগুলো পড়েছো, ঠিক আছে, তাছাড়া কি মাটি, জলবায়ু, নদ নদী, শিল্প, পরিবহন, এগুলোর সঙ্গে সেই এলাকার যে সম্পর্ক, ঠিক আছে, প্রাকৃতিক এবং মানবীয় বিষয়গুলোর মধ্যে যে কানেকশন আছে, কোথায় জনসংখ্যা বেশি, কেন বেশি, কোথায় কম, কেন কম, এই সমস্ত কানেকশনগুলো খোঁজা এবং এদের সমস্যা, তার মধ্যে সমস্যা বের করা এবং সেগুলোর সমাধানের উপায় বের করাও কিন্তু ভূগোলের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। 1 নাম্বার উদ্দেশ্য মনে রাখবে। কিন্তু 2 নাম্বার পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, কি, কোথায়, কেন। দেখো এই 3টার প্রশ্ন বোধক যে শব্দ, কি, কোথায়, কেন, আমরা সবাই এই প্রশ্নগুলো করে থাকি। কিন্তু যখনই কোনো একটা কথা বা কোনো একটা খবর শুনি, আমরা কি রিয়াকশানটা আমাদের কী হয়ে যায়, কি হয়েছে, কি, তাই না? তাহলে কি প্রশ্নটার উত্তরটা কি প্রশ্নের উত্তরে অ্যান্সারটা কি আসে? অ্যান্সারটাও আসে কিন্তু সেই জিনিসটার একটা নাম বা ঘটনাটার একটা নাম চলে আসে, তাই না? এবার তারপরে প্রশ্নটা আমাদের কী হয়, সেই বিষয়টা যদি আমাদের নলেজে না থাকে, প্রথমবার শুনি, তাহলে কি প্রশ্নটা কি হয়? তারপরে নেক্সটে কি প্রশ্নটা পরে প্রশ্নটা হয় কোথায় ঘটেছে, কি ঘটেছে, কোথায় ঘটেছে। বেশ, তুমি লোকেশন জেনে গেলে যে অমুক জায়গায় অমুক স্থানে ঘটেছে, পৃথিবীর অমুক দেশে ঘটেছে। এবার তারপর প্রশ্নটা কি হবে, যে কেন ঘটলো, কেন এমনটা হলো, তাই না? এই 3টা প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন, কি, কোথায় এবং কেন, যেগুলো প্রথমেই কোনো একটা ঘটনাকে দেখার সঙ্গে সঙ্গে মানুষের মনে জাগরিত হয়। সেই ঘটনার ব্যাখ্যা এবং বিশ্লেষণ কিন্তু ভূগোলের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে এর উত্তর খোঁজা, ঠিক আছে, আমি বিশ্লেষণ করে দিলাম। এবার দেখো পৃথিবীর বাসযোগ্যতা পর্যালোচনা। এবার মানুষ কোথায় বাস করছে গোটা সৌরজগতের মধ্যে? গোটা সৌরজগতের মধ্যে যদি দেখি, তাহলে মানুষের বাসস্থান কিন্তু এই পৃথিবী, তাই না? তাই প্রখ্যাত ভূগোলবিদ কার্ল রিটার ছবি দেখিয়েছে তোমাদের, আলেকজান্ডার ভন হামবোল্ট এনারাও ছবি দেখেছো তোমরা। তাদের মতে ভূগোলের উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হলো মানুষের বাসভূমি বা আবাসস্থল হিসেবে পৃথিবীর পর্যালোচনা করা, ঠিক আছে? কতটা মানুষ এই পৃথিবীর জন্য যোগ্য, মানুষ এই পৃথিবীর জন্য কি করছে বা কি ক্ষতি করছে, এগুলো আলোচনাই কিন্তু ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্য। ভূপৃষ্ঠের বৈচিত্র্য অনুসন্ধান। ভূপৃষ্ঠ কি সমতল? আমরা একই রকম ভূপৃষ্ঠকে দেখি? প্রত্যেকটা স্থান, তোমার বাড়ির পূর্ব দিক পশ্চিম দিক শুদ্ধ আলাদা, উত্তর দিক দক্ষিণ দিক প্রত্যেকটা কর্নার আলাদা, তাই না? তো ভূপৃষ্ঠ গোটা পৃথিবীর কত বৈচিত্র্যময় ভাবো তো। কোনো মানে প্রত্যেকটি স্থান পৃথিবীতে অদ্বিতীয়, সেরকম আর একটা স্থানের মতো আর কোনো স্থানই তৈরি হয়নি পৃথিবীতে, কপি পেস্ট বলে হয়ই না। তো সেই ভূপৃষ্ঠের বৈচিত্র্য অনুসন্ধান করাও কিন্তু ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্য। এবার সূত্র ও নিয়ম মেনে ভৌগোলিক অঞ্চলের ব্যাখ্যা। ভূগোলবিদ স্কিফার মনে করেন কি ভূগোল পাঠের উদ্দেশ্য হলো ভৌগোলিক অঞ্চলগুলিকে ব্যাখ্যা করার জন্য সূত্র ও নিয়ম তৈরি করা। পৃথিবীতে যে ভৌগোলিক এলাকাগুলো রয়েছে আলাদা আলাদা, তাদেরকে ব্যাখ্যা করার জন্য কি সূত্র তৈরি করা, সূত্র বা নিয়ম তৈরি করা। সেই সূত্র ও নিয়ম তৈরিতে গণিত, সংখ্যাতত্ত্বের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়, ঠিক আছে? সেখানে কি পাবো? তাহলে গণিতও পাবো, কিছু গণিত পাবো, রাশিবিজ্ঞান পাবো ভূগোলে, কারণ সেই ভূগোলের অঞ্চলকে বর্ণনা ব্যাখ্যা করার জন্য কিন্তু প্রয়োজন হয়ে পড়বে, ঠিক আছে? স্থান সম্পর্কে জ্ঞান লাভ দেওয়া বা জ্ঞান লাভ করাও কিন্তু ভূগোলের উদ্দেশ্য। ফরাসি ভূগোলবিদ ভিদাল দে লা ব্র্যাশ এর মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হলো স্থান সম্পর্কে জ্ঞান লাভ করা। পৃথিবীর সমস্ত স্থান, প্রত্যেকটা কোণা কিন্তু ঘুরে আসা আমাদের এই একটা জীবনের কিন্তু পক্ষে যথেষ্ট নয়। মানুষের একটা জীবনে পৃথিবীর কোণা কি ঘুরে আসতে পারবে একটা মানুষ? পারে না। তো সেই স্থান সম্পর্কে জ্ঞান লাভ, সেই পৃথিবীর সমস্ত স্থান সম্পর্কে জ্ঞান কিন্তু তোমরা একমাত্র ভূগোলেই পাবে। তো এগুলোই হলো কি ভূগোলের উদ্দেশ্য, ঠিক আছে? এই 6টা উদ্দেশ্য। এবার দেখো আমাদের আজকের আলোচনাটা অনেকটা শেষের দিকে চলে আসছে, পুরো চ্যাপ্টারটা আজকে শেষ করা সম্ভব হবে না, ঠিক আছে? তোমরা এরপরও দেখতে থাকবে। তো আজকে আরেকটু আলোচনা আছে, তোমরা দেখে নাও। ভূগোলের সাথে অন্যান্য বিষয়ের যে সম্পর্ক। তো একটু আগে আমরা দেখলাম কি ভূগোল অনেকগুলো শাখা থেকে, অনেকগুলো প্রাকৃতিক এবং সমাজবিজ্ঞান শাখা থেকে এসেছে। তো ভূগোলের সঙ্গে অন্যান্য যে ডিসিপ্লিন, অন্যান্য বিষয়গুলোর কি সম্পর্ক রয়েছে দেখো। ভূগোল কি ভূতত্ত্ব, জিওলজি, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, এরকম কয়টা? এরকম প্রাকৃতিক বিজ্ঞানের 4টা শাখা
এবং ইতিহাস, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, সোশিওলজি, ঠিক আছে, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, অর্থনীতি, ইকোনমিক্সের মতো 4টা সমাজবিজ্ঞানের শাখার সাথে যোগসূত্র স্থাপন করেছে। আগেই আমি বলে দিয়েছিলাম, আগেও আমরা দেখলাম। তাই ভূগোল একটি অন্তরা অনুশাসনিক বিষয়। এই যে শাখাগুলো সবাই কিন্তু স্বতন্ত্র, তারা কিন্তু তাদের পরস্পরের মধ্যে কোনো কানেকশন খুঁজে না, তাদের মধ্যে কোনো কিন্তু অন্তর সম্পর্ক বিশ্লেষণ করা হয় না কোথাও কোথাও কিন্তু ইতিহাসের সঙ্গে এই অন্যান্য যে শাখাগুলো আছে তাদের মধ্যে কোনো কানেকশানের থাকে না, কোনো আলোচনা থাকে না। কিন্তু ভূগোল কি করবে, এই যে প্রাকৃতিক বিজ্ঞান যে আছে এবং সমাজ বিজ্ঞান এবং যে শাখাগুলো আছে এই শাখাগুলোর মধ্যে কানেকশন খুঁজে বার করবে, সেই কানেকশনটাকে বোঝাবে, তাদের আন্তঃসম্পর্ক কিন্তু বিশ্লেষণ করবে। সেই জন্য ভূগোল প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে, প্রত্যেকটা মানুষের ভূগোল পড়া দরকার রয়েছে। মানুষ জানতে অজান্তে কিন্তু ভূগোল পড়ে, ভূগোল বোঝে, কিন্তু সেটার ভৌগোলিক ব্যাখ্যা দিতে পারে না, তাই ভূগোলের পড়ার কিন্তু প্রয়োজন রয়েছে। প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের শাখা নিয়ে গড়ে উঠেছে ভূগোলের বিভিন্ন শাখা। যেমন প্রাকৃতিক বিজ্ঞান থেকে গড়ে উঠেছে প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল এবং জীব ভূগোল প্রাকৃতিক বিজ্ঞান থেকে, ঠিক আছে, বিভিন্ন শাখা। সমাজ বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মানবীয় ভূগোলের শাখাগুলো, ঠিক আছে। তো এই সমস্ত শাখা থেকে ভূগোলের আলোচনা কিন্তু এসেছে, ঠিক আছে। এর পরের দিন আমরা কি পড়বো একটু দেখে নাও। এর পরের দিন আমরা ভূগোলের বিভিন্ন শাখাগুলো সম্পর্কে পড়বো, যেখানে ভূগোলকে প্রধান দুটো শাখায় কি কি প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোলে ভাগ করে আলোচনা করা হয়েছে এবং এর সঙ্গে অন্যান্য শাখাগুলো কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে। তো অনেকটাই লম্বা ক্লাস হয়ে গেল, তোমরা আশা করি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনেছো। কীরকম লেগেছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুবান্ধবীদের মধ্যে দ্রুত শেয়ার করো, কারণ তোমাদের এই বছরই প্রথম কিন্তু সেমিস্টার পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে। তো অবশ্যই ক্লাসগুলোকে ভালো করে বোঝার প্রয়োজন রয়েছে, আর ফ্রিতে তোমরা এত সুন্দর করে ক্লাসগুলোকে ডেমনস্ট্রেট করে বুঝতে পারছো, তাই দ্রুত আমাদের চ্যানেলটিকে শেয়ার করে একটু আমাদের হেল্প করো, তোমাদের কাছে এটুকুই আশা করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।